অষ্টধাতু আর কি সব বিষয়ে কথা বলতে কিছু ফাঁচকি কারবার হচ্ছে যেগুলা গ্রহণযোগ্য নয়। গুগলে সার্চ করলাম, সার্চ করার পর দেখলাম ওটার অর্থ হচ্ছে ফালতু। যে মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নেই সেটা বোর্ডের গ্যারান্টি দিয়ে কি করবো? আগামী মাসে মাদ্রাসা ক্রিকেট, স্কুল ক্রিকেট, ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট, একাডেমিক ক্রিকেট শুরু করতে যাচ্ছে। আজকের পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আমার সঙ্গে আছেন আসিফ আকবর ভাই। আসিফ ভাইয়ের একটা পরিচয় আমরা সবাই জানি, আর ইদানিং আমাদের আরেকটা পরিচয় খুব সামনে বারবার চলে আসছেন, ক্রিকেট সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। সব মিলে স্বাগত আমাদের আজকের পডকাস্টে আসিফ ভাই। লাস্ট 5 মাস ক্রিকেট বোর্ডের একজন পরিচালক হিসাবে আপনার যাত্রাটা বা জার্নিটা কেমন মনে হলো? কি রোলার কোস্টার নাকি ভেরি স্মুথ? না, নিঃসন্দেহে আমি আসলে কখনো চাপ নেই না, কিন্তু আমি ওই আমরা আসার পরে বিভিন্ন রকম ওয়ান কাইন্ড অফ জ্যামারের মধ্যে পড়ে গেছি। মানুষজন অনেক বাইরে থেকে ডিস্টার্ব করা শুরু করেছে এবং আমাদের বোর্ড নিয়ে নানান রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম খেলাধুলা করার চেষ্টা করেছে। তো সেগুলো আমি প্রথম অবজার্ভ করতাম। তো পরবর্তীতে দেখলাম যে না, এটা হার্ড ট্যাকেল করতে হবে, কারণ আমি সাধারণত আক্রান্ত না হলে আক্রমণ করি না। তো দেখলাম যে না, কিছু কিছু রেসপন্সিবল মানুষ, যাদের কাছ থেকে মানুষ পজিটিভ কথাবার্তা আশা করে, সুন্দর সমাধানমূলক কথাবার্তা আশা করে, তারা সেখানে ঘোট পাকাচ্ছে। তো আমরা তো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে আছি, 25 বছর ধরে বিনোদন জগতে কাজ করি। তো জার্নালিস্টদের সাথে বা আমাদের মেইন স্ট্রিম পত্রিকা বা মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে এবং তারা আমাকে চেনে। তো এখানে দেখলাম যে কিছু ফাঁচকি কারবার হচ্ছে যেগুলা গ্রহণযোগ্য নয়। তখন আমি টেক ওভার করলাম যে মিডিয়ার ব্যাপারটা কি, এবং মিডিয়ায় কারা ভায়াস্ট করছে, পেছন থেকে কারা খেলছে এবং বিসিবি কারা ডিস্টার্ব করার চেষ্টা করছে। তো বেসিক্যালি বিসিবি হচ্ছে একটা স্বায়ত্তশাসিত অটোনমাস প্রতিষ্ঠান যেখানে আসলে কারো খবরদারের কোনো সুযোগ নেই। তো একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে একটা গ্রুপ চলে গেছে, তারা ইলেকশনটা করে নেয়। পরবর্তী তারা আবার ইলেকশন বাইরে কোর্টে গেল, কোর্ট থেকে তার রিট স্থগিত আছে এখন। তো সেটা আবার হয়তো তারা চালু করতে পারে, করুক। সেটা হচ্ছে একটা প্রপার প্রক্রিয়া। কিন্তু হুমকি ধামকি সাংবাদিক দিয়ে বলবো না আমি, সাংবাদিকদের জায়গাটা আলাদা। যারা সাংবাদিক তারা রেসপন্সিবল কাজ করবেন, কারণ তারা রেসপন্সিবল পত্রিকা মিডিয়ায় কাজ করেন। কিন্তু যাদের সম্বন্ধে আমি কথা বলছি বা বলে যাচ্ছি এবং যাদেরকে আমি আক্রান্ত হওয়ার পর আক্রমণ করছি, দে আর নট, তারা হয়তো অতীতে সাংবাদিক ছিল এবং সেই পরিচয়টা তারা ক্যারি করে এখানে একটা খেলাধুলার চেষ্টা করছে, যেটা তাদের বক্তব্য, তাদের কমিটমেন্ট এবং তাদের কথাবার্তার সাথে মিলে না, যে সত্যি বলছে না মিথ্যা বলছে। এবং তারা এক সময় একটা গিমিক তৈরি করছে, যেটা আমাদের ক্রিকেট সংস্কৃতির বিরুদ্ধে যায় এবং ক্রিকেটের বিরুদ্ধে মানুষের মন বিষিয়ে তুলছিল তারা। তো চিন্তা ভাবনাটা কঠিনভাবে এটা প্রোটেক্ট করা দরকার। আমি সেই কাজটাই করছি এখন। একদম শেষটা দিয়ে আমি আবার একটু শুরু করি। আপনি একটা সাংবাদিকতার সঙ্গে এবং কন্টেন্ট ক্রিয়েটিং যে বিষয়টা আপনি বোধহয় মিন করতে যাচ্ছেন, এবং তাদেরকে নিয়ে একটা আপনি টার্মও ব্যবহার করছেন, যেদিন খুব ফেসবুকে চলছে, সোশ্যাল মিডিয়াতে চলছে, যে ন্যাশনাল ছাপড়ি। এটা আসলে আমি যদি লাইটলিও জিজ্ঞাসা করি, ন্যাশনাল ছাপড়ি বলতে আসলে কী বোঝায়? এখানে তো আমরা সবাই একটা ফ্যামিলির মতো, হ্যাঁ, ছোটো একটা জায়গা, বিসিবি একটা ছোটো জায়গা, আর জার্নালিজমের জায়গাটা খুব একটা বড় না, কিছু মানুষ এখানে থাকি আমরা। তো সেখানে যদি গণ্ডগোল সৃষ্টি করে, সেখানে যদি কোনো ঝামেলাকে তৈরি করতে চায় অযাচিতভাবে, সেটা প্রোটেক্ট করা হচ্ছে আমার কাজ। আর যেটা আমি বলেছি এটা আমি আর বলতে চাচ্ছি না। আসলে এটা আমার ছোটো ছেলে যখন কোনো আলতু ফালতু কোনো অ্যাটিটিউড কোনো ছেলে দেখতো, তখন তাদেরকে ছাপড়ি বলতো। ছাপড়ি কি আমি জানতাম না আসলে। তো ওই দিনে আমি বলে ফেলছি এটা, এবং পরবর্তীতে আমি কী বলে এটাকে গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে দেখলাম ওটার অর্থ হচ্ছে ফালতু। আচ্ছা, তো অত ফালতু ওরা না, দে হ্যাভ কোয়ালিটি। তারা কাজ করছে তাদের মতো করে, যেটা করছে ভুল করছে। আপনাদের মাধ্যমে বলতে চাই যে আসেন আমরা একসাথে বসি, আপনাদের প্রবলেম কি শুনি। আপনারা কোনো পক্ষ নেবেন, আপনাদের পক্ষ একটা বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট, এই পক্ষে থেকে যেটা সলিউশন সম্ভব আমরা সেটা করি। এটা নিয়ে যদি পরবর্তীতে বাড়াবাড়ি যতই হবে আমি ততই বাড়াবাড়ি করব। এবং তারা কি চায় বা কীভাবে তারা আমাদের ক্রিকেটটাকে ভালো দিতে চায়, সেজন্য তাদের মতামত নেওয়ার জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা চাইবো তারা ফিরে আসুক আমাদের মেইন স্ট্রিমে, আদারওয়াইজ তাদেরকে প্রবলেমের উপর থাকতে হবে ডেফিনেটলি। এটা কঠিনতর হবে সময়। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এবং আমরা খুব বারবার একটা বিষয়ে শুনছিলাম যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, উনি যেহেতু আপনাদের বিসিবি বা ক্রিকেট বোর্ডের বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে উনি ওনার বিভিন্ন বক্তব্য, আমরা মন্তব্য শুনছিলাম। তিনি যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, তো এখন আশঙ্কাটা সবাই মনে করছে, যদিও তিনি চুপচাপ এখন এই বিষয়ে কোনো কথা বলেননি মন্ত্রী হওয়ার পর, তার রেসপন্সিবিলিটি শুধু একটা ক্রীড়া সংস্থাকে নিয়ে না, পুরো 52টা ফেডারেশন বা আরও অন্যান্য অনেক তার হেডেক থাকবে। একজন ক্রীড়া সংস্থা হিসাবে, আপনাদের ক্রীড়া মনের একজন অভিভাবক হিসাবে আপনারাও কি তাকে বিসিবিতে আমন্ত্রণ জানাবেন কিনা? আপনাদের সঙ্গেও তার একটা সিটিং হতে পারে কিনা? উনি যেহেতু সব ফেডারেশনগুলোর বস, সাথে সাথে উনি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের বস, ওনার রেসপন্সিবিলিটি এখন অনেক হাই। উনি অতীতে যেই পজিশনে ছিলেন সেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তো ওই জায়গা থেকে আমরা যেটা সবসময় আমি বলে আসছি যে আমরা 25 জন ডিরেক্টর আছি, সারা বাংলাদেশের 26 নম্বর ডিরেক্টর। তারা বলতে পারে
বাট রেসপন্সিবল জায়গা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, যেটার মন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব, অর্থাৎ তার হাতে মন্ত্রণালয় রেখেছেন, ওনার হাতে আছে এটা। তো আমিনুল সাহেব যে কথাগুলো বলেছেন অতীতে সেগুলো এখন বলছেন না, এবং উনি এটা জানেন যে একটা মন্ত্রী হওয়ার পরে কীভাবে বলতে হয়, এটা আমার খুব ভালো প্র্যাকটিস মনে হচ্ছে। তো আশা করছি উনি সব ফেডারেশন নিয়ে মাথা ঘামাবেন এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে যেখানে যেখানে ল্যাকিংগুলো আছে সেটা তিনি বের করবেন এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করবেন যেন আমাদের কিশোর গ্যাং এবং ড্রাগ থেকে মুক্ত থাকতে পারে। আর বিসিবির সভাপতির সাথে অলরেডি ওনার কথা হয়েছে, বিসিবির পক্ষ থেকে একটা ফাইল গিয়েছে সাকিব আল হাসানের। তো সব কিছু মিলে আমরা তার যে ওয়েলকাম পেয়েছি, ওয়ার্ম ওয়েলকাম ফর বিসিবি এবং বিসিবির ইস্যুগুলো নিয়ে, তো আমরা চাইবো উনি ওনার জায়গা থেকে সঠিকভাবে নিউট্রাল থেকে ওনার সিদ্ধান্ত এবং মতামতগুলো প্রদান করবেন এবং করছেন, সেটাতে আমরা হ্যাপি আছি এখন। সব মিলে আপনি যদি আমাকে একটু বলেন যে লাস্ট 5 মান্থসের জার্নিটা আপনি যেভাবে চেয়েছিলেন, আপনারা যেভাবে করতে চেয়েছিলেন সেটা হয়েছে কিনা? প্রথমত আমরা 25 জন ডিরেক্টর 25 জায়গা থেকে আসছি, আমাদের চেনা জানার সময় লাগে। অতীতের যে কর্মকাণ্ড ছিল, বিসিবি একটা তলাবিহীন ঝুড়ি ছিল, টাকা ছিল বাট কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো সিস্টেম কিছুই ছিল না এখানে। এটা প্রতিষ্ঠা করতে সময় লাগে। আমি ছোটো যদি এক্সাম্পল দিই, আমরা বিসিবিতে আসার পরেই ওই লোকগুলোই নানান রকম ইস্যু তুলে, যেমন জাহানার ইস্যুটা 2021 সালে, তখন যিনি ক্যাপ্টেন ছিলেন তিনিই কিন্তু আবার বিসিবি সভাপতি প্রার্থী ছিলেন। তো ওই সময় ব্যাপারগুলো তারা কিন্তু সমাধান করে নাই, এটা আমাদেরকে বিব্রত সাবজেক্টে তোলা। তো একটা বিচার প্রক্রিয়াতে সময় লাগে। এখন তো বিচার হলো, মঞ্জুকে বিসিবি নিষিদ্ধ ঘোষণা করলো, কোনো মামলা যেহেতু হয়নি, এটা বাকি সিদ্ধান্ত কোর্টের, যেহেতু মামলা হয়নি এটা আমাদের আলোচনার বিষয় না। তো এই ধরনের হয়তো ঝামেলাগুলো আমরা পড়েছি, কিন্তু আমরা আমাদের মেয়েদের সিকিউরিটির জন্য আমরা যে কমিটি করেছি এবং রুবাব দলের নেতৃত্বে যেভাবে চলছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্টও কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এটার পরবর্তী ফোকাসগুলো কী হবে সেগুলো যেমন দিক নির্দেশনা কমিটি দিয়েছে। তো অর্থাৎ আমরা ট্র্যাকে আছি। আমরা যে দাবিগুলো উঠছিল যেগুলো আমাদের আমলের না, কিন্তু যেহেতু ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আমরা সিরিয়াসলি নিয়েছি। যেই মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নেই, সেটা বোর্ডের গ্যারান্টি দিয়ে কী করবো? আর আমরা এখানে কেউ তো চাকরি করি না, আমরা এখানে আসছি বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত হয়ে, আমরা আমাদের কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করছি, এবং বিসিবি এখন যে পর্যায়ে আছে বা শর্টলি যে পর্যায়ে চলে যাবে, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের মতো কাজ করবে, আন্তর্জাতিক মানের একটা বডি হবে এটা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা দিস টাইম আপনি দেখবেন ঘরোয়া ক্রিকেটের উৎসব চলছে, যেটা অতীতে ছিল না। এই যে এখন উৎসবমুখর একটা পরিবেশ, সারা দেশে ঘরোয়া ক্রিকেট হচ্ছে। আগামী মাস থেকে আবার 4টা টুর্নামেন্ট শুরু হচ্ছে, মাদ্রাসা ক্রিকেট একাডেমি কাপ, 20 থেকে 23 অনূর্ধ্ব, তারপরে আপনার ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার কলেজ, এগুলো সব আমরা অর্গানাইজ করে নিয়ে এসেছি। অর্থাৎ এই এপ্রিল মে জুন পর্যন্ত একটা কন্টিনিউয়াস ফেস্টিভ মুডে থাকে বাংলাদেশ ক্রিকেট, যেটা অতীতে ছিল না। তো কাজ তো প্রতিদিন তো ফল তো ফাট করে পেকে যায় না, আর যেগুলো প্যাকে যেগুলো পরে গিয়ে পচে যায়, যেটা আপনারা দেখতেছেন বাইরে। তো আমরা আসলে ফল পাকানোর জন্য আছি। আমরা যেটা করছি, ফিউচারিস্টিক একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নতুন প্রজন্ম তাদের একটা পরিতৃপ্তি খুঁজে পাবে, তাদের প্রশান্তি থাকবে, সিকিউরিটির একটা আভাস থাকবে, এবং নিশ্চিত থাকবে আমাদের প্লেয়ারদের যে আমরা ক্রিকেট খেলতে আসছি অন্য চিন্তা করতে না, আমরা সেটা এনশিওর করছি। এবং বর্তমান বোর্ড যেভাবে কাজ করছে আমার মনে হয় না এই বোর্ডের বাইরে অতীতে কোনো ভালো বোর্ড ছিল। এবং আমি যেখানে আছি সেখানে দুর্নীতি কিংবা আমাদের হিচিং বা পাশাপাশি কানে কানে কথা বলে কোনো কিছু কাউকে বাইপাস করে কিছু, এটা হবে না। আচ্ছা, মাদ্রাসা টুর্নামেন্ট আমরা কখন এর আগে দেখিনি, এটা একটু আকারটা একটু আপনি কেমন হতে পারে বা কিভাবে হতে পারে? আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমাদেরও তো প্লেয়ার আছে, বিভিন্ন কোচ আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। তো মাদ্রাসায় আফগানিস্তান এবং পাকিস্তান, ইভেন ইন্ডিয়া, তো আপনি দেখবেন মাদ্রাসার থেকে অনেক প্লেয়ার কিন্তু উঠে আসছে। তো মাদ্রাসার আবার বড় বড় মাঠও থাকে, এবং তাদের রিক্রিয়েশন কি শুধু হোস্টেল বন্দি থাকে, ওখানে তাদের কারিকুলাম করা। তো আমরা চাচ্ছি কি ক্রিকেটটা এজ লেভেলে ছড়িয়ে দিতে। ক্রিকেটের মধ্যে একটা ডিসিপ্লিন কাজ করে, সুন্দর ডিসিপ্লিন। হয়তো সে কোনোদিন বড় প্লেয়ার হবে না, হয়তো বড় কোচ হবে না, বড় ফিল্ডার হবে না, ব্যাটসম্যান হবে না, কিন্তু তার ভিতরে যে ডিসিপ্লিনটা থাকবে, ক্রিকেটীয় ডিসিপ্লিন, সেটা তার একটা জীবনকে পরিচালনা করবে, যেটা আমাকে অন্তত করছে। আমি একজন এক্স ক্রিকেট এসে বলতে পারি। তো আমাদের প্রথম টার্গেট ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশু যারা আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, প্রত্যেকটা অর্গানকে আমরা একটা হারমোনিতে আনতে চাই, সুরের মধ্যে। আগামী মাসে মাদ্রাসা ক্রিকেট, স্কুল ক্রিকেট, ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট এবং একাডেমিক ক্রিকেট শুরু করতে যাচ্ছি। যদিও আপনার ডিপার্টমেন্ট না, কিন্তু আপনি একজন বিসিবির পরিচালক হিসেবে অষ্টধাতু আর কি, সব বিষয়ে কথা বলতে। হ্যাঁ, আচ্ছা, না আপনার ইন্ডিয়া কিন্তু সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা, ইনশাল্লাহ আসবে, আশা করি। পজিটিভ ভাইব আছে এখানে, পজিটিভ ভাইব আছে। তারপরে আপনার 27-এ সম্ভবত এশিয়া কাপের অ্যারেঞ্জমেন্টটা আমাদের, 26-এ ওয়ার্ল্ড কাপ আসলে যেটা চলে গেল ইভেন্ট, 2 বছর পর পর যেটা হয় টি20 ওয়ার্ল্ড কাপ, সেটাতে অনেক নতুন মুখ আসতো যারা ওয়ার্ল্ড কাপ খেলে না কখন। এটা ড্রিম। ক্রিকেটের মূল স্টেক হলো তো প্লেয়াররা।
প্লেয়ারদের স্বপ্ন, প্লেয়ারদের উচ্ছ্বাস সব কিছুই আসলে ওয়ার্ল্ড কাপ শেষ ডেস্টিনেশন। তো এটা হচ্ছে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ, মেইন ম্যানস ওয়ার্ল্ড কাপ কিন্তু আগামী মাস, আগামী বছর ফ্ল্যাগশিপ হবে। টুর্নামেন্ট আইসিসির। তো এটা একটা যেহেতু দেশের আত্মমর্যাদার বিষয় ছিল, সিকিউরিটির রিজন ছিল, যে সিকিউরিটি রিজন ওদের একটু আগে সাকিবের বিষয় উঠলো নিজের দেশেই, তো আমরা ইন্ডিয়াতে কীভাবে সিকিউরিটি রিজন মেনটেন করবো? আইসিসি বা বিসিসিআই তাদের কাজ কিন্তু টুর্নামেন্ট চালানো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তাহলে ওই সময় ইন্টারিম সরকার নিশ্চয়ই সাকিবের নিরাপত্তা নিশ্চয় করতে পারে না, যে কারণে সাকিব ঢুকতে পারে নাই। তো ঠিক একই কারণে আমরাও ভারত যাচ্ছি, যাই নেই সিকিউরিটি রিজন। একটা আমার প্লেয়ারকে নামাবো, একটা সাংবাদিক যদি আক্রান্ত হয়, একটা বিগ কন্টিনজেন্ট যাবে সাংবাদিকদের, দর্শকে যাবে, ভিসা প্রাপ্তির সাপেক্ষ ব্যাপার ছিল, দুই দেশের বৈরী সম্পর্ক ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা যখন সিদ্ধান্ত নেই, তখন এর মধ্যেই রাষ্ট্র ডিসিশন নিয়েছে তারা আইপিএল সম্প্রচার বন্ধ করবে। তো বেসিক্যালি রাষ্ট্র যখন গভর্নমেন্ট অর্ডার ইস্যু না করবে, জিও, তখন তো প্লেয়ার যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তটাই মেনে নিয়েছি। আসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে জয়েন করার জন্য, এবং আপনার কাছ থেকে আমরা বর্তমান সময় ক্রিকেট বোর্ডের সব বিষয়ে আপনি তুলে ধরলেন আমাদের সামনে। আশা করি দর্শকরা আপনার কাছ থেকে ক্রিকেট বোর্ডের ভেতর বাহির সব বিষয়ে জানতে পারলো, এবং ভবিষ্যতে আপনাকে আমরা আবার কোনো পডকাস্টে পাবো এই প্রত্যাশায়।